প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আবার তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের পাঠে কোন বিষয়টি আছে? তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো করেছো, সেখানে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। সেখানে আমরা সমাজ নিয়ে কথা বলছি, সমাজের ক্রমশ বিকাশ যে সেই বিষয়টি নিয়ে কথা বলছি। আমরা প্রথম যে ছবিটি, এই ছবিটিতে আমরা দেখার চেষ্টা করছি যে এখানে একটি কৃষিকাজের ছবি দেখানো হচ্ছে। তারপরে সেখানে বলছে যে ক্ষেতে লাঙ্গলের ব্যবহার করা হচ্ছে। তারপরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শিল্প কারখানার ছবি, এবং পরবর্তীতে আরেকটি ছবি আমরা দেখাচ্ছি। তোমরা এটি দেখে চিনেছো, এখনকার সময়ে গ্রাম শহর সবাই মোটামুটি চিনে। তোমাদের তথ্য প্রযুক্তির একটি বই আছে, এই বইটি পাঠের সুবাদে অন্ততপক্ষে তোমরা সবাই জানো এটি কি, অনেকের ঘরেই এটি আছে। প্রযুক্তির ব্যবহার, আমরা তিনটি জিনিস এখানে পাশাপাশি রাখার চেষ্টা করেছি। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমটি হচ্ছে জমিতে লাঙ্গলের ব্যবহার করে চাষবাস করা হচ্ছে, শিল্প কারখানা সেটির কথা বলছি, এবং পরবর্তী তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলছি। তাহলে আজকের পাঠে আমরা আসলে মূলত কোন বিষয়টি নিয়ে কথা বলবো, সেটির জন্য আমরা চাই যে আজকের পাঠে সমাজ বিকাশের বিভিন্ন স্তর, প্রথম ছবিটিকে যদি আমরা ধরে নেই সেটি হচ্ছে কৃষিভিত্তিক সমাজের কথা, এবং তারপরের ছবিটিকে নিয়ে আমরা ধরে নিচ্ছি যে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বোঝানো হয়েছে, এবং শিল্প পরবর্তী সমাজের কথা পরবর্তীতে তথ্য প্রযুক্তির যে সম্মিলন ঘটেছে সেটি নিয়ে। এবং এই সমাজ পরিবর্তনের বিকাশ ধারার মধ্যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে, বাংলাদেশের সমাজ কীভাবে বিকশিত হচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে, কী পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আজকের আলোচনার মধ্যে থাকবে। পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানবে, কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বলতে পারবে, এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানবে, শিল্প বিপ্লবকে এই বিষয়টিও তোমরা জানবে এই ফাঁকে। এবং আমাদের সমাজ মানে বাংলাদেশের সমাজ ব্যবস্থা যে বিকশিত হয়েছে তার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, বিভিন্ন ছবি দেখব। এই ছবিগুলো দেখে দেখে আর পাঠ্য বইয়ের সাথে একত্রিত করে এবং তোমার মেধা এবং মননকে একসাথে করলে আজকের পাঠটি অনেক চমৎকার একটি ক্লাস হবে বলে আমার ধারণা। তোমরা খাতা কলম এগুলো নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটি থেকে আমরা বলেছিলাম যে আজকের আলোচনায় কৃষিভিত্তিক সমাজ থাকবে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বোঝার জন্য আমরা যেই বিষয়টি আলোচনা করছি, তোমরা খেয়াল করে দেখো, এখানে লাঙ্গল দিয়ে জমি চাষ করছে। আমরা তোমাদেরকে গত ক্লাসে আরেকটু নিয়ে যেতে চাই। খেয়াল করে দেখো, সমাজ বিকাশের ধারায় আমরা সংগ্রহ এবং শিকার প্রথম ধাপটি ছিল, তারপরে ছিল উদ্যানভিত্তিক কৃষি সমাজ ব্যবস্থা, তারপরে ছিল পশুপালন। পশুপালনের পর মানুষ কিভাবে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় আসলো, অর্থাৎ উদ্যান কৃষিভিত্তিক যে সমাজ ধারণা, কৃষিভিত্তিক সমাজের যে ধারণা ছিল, তারপরে পশুপালন সমাজ ব্যবস্থায় এসে মানুষ যখন স্থায়ীভাবে বসবাস শুরু করার চিন্তা করলো, তখনই কৃষির ধারণাটি আসে। কৃষির ধারণাটি যখন আসে, অর্থাৎ নিজেরা নিজেদের ফসল উৎপাদনের যে চিন্তাটা আসলো, তখন একটা সময় ছিল মানুষ আসলে পশুর হাড় পাথর এগুলো খুঁড়ে মাটি চাষ করত, তারপরে বীজ বপন করতো, যেটি আমরা বলেছিলাম যে উদ্যানভিত্তিক সমাজ ব্যবস্থা। পরবর্তীতে লাঙ্গলের আবিষ্কার ব্যাপক পরিবর্তন এনে দেয় উৎপাদন ব্যবস্থায়, এবং সেটি ছিল তখন তোমার এরকম একটি ধারণা করা হয় যে মানুষ আসলে এই চাষবাসের ক্ষেত্রে নিজেই শক্তি হিসেবে কাজ করত, এবং পরবর্তী সময়ে আসলে পশুকে সেই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ লাঙ্গল আবিষ্কারের পর কাঁধে জোয়াল নিয়ে তারা জমি চাষ করা শুরু করে, এবং পরে এই লাঙ্গল এবং হালের বলদ দিয়ে এই কৃষিকাজের আরও বিকাশ লাভ করে। এই কৃষিভিত্তিক প্রাচীনকালের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় এই বিষয়টির ধারণা। এখানে আমরা আরেকটি ছবি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা খেয়াল করে দেখো, কৃষিভিত্তিক সমাজ বিকাশের জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো তখনকার সময়ের সমাজ ব্যবস্থার মধ্যে ছিল, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানুষ তখন স্থায়ীভাবে বসবাস শুরু করে। খেয়াল করে দেখো, মানুষ যখন দেখলো যে জীবিকা অর্জন করার জন্য একটি জায়গায় যদি বসে থাকে এবং সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় জীবিকা সংগ্রহ করতে পারে, তাহলে বারবার পশুপালন সমাজভিত্তিকের মতো অথবা সংগ্রহ এবং শিকার ভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল তার মতো তাদেরকে মুভ করার প্রয়োজন নাই, এখান থেকে সেখানে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না। তখন তারা কি করলো, এই কৃষিভিত্তিক সমাজ যখন শুরু হলো, নিজেদের প্রয়োজনীয় ফসল যখন তারা নিজেদের জমি থেকে উৎপাদন করতে শুরু করলো, তখন এই কৃষিভিত্তিক উৎপাদন বা স্থায়ী বসবাসটা শুরু হলো। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে এখানে মানুষ মূলত স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায়। এই সমাজের আরেকটি ধারণা হচ্ছে, অর্থাৎ মানুষ তখন উদ্বৃত্ত ফসল হওয়া শুরু করলো। কোনো একটি সিজনে হয়তো বেশি ফসল ফলে গেল, তাহলে আরেকটি সিজনে আসার আগ পর্যন্ত তারা এই ফসলগুলো ব্যবহার করতে পারছে। লক্ষ্য করে দেখো, মানব সভ্যতার বিকাশের চমৎকার একটি দিক হচ্ছে এই অংশটুকুর আলোচনা। তোমরা যদি খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবো অনেক কিছু বুঝে ফেলতে পারছো। মানুষ
কৃষিকাজ করা যখন শুরু করলো তখন ফসল উদ্বৃত্ত ফসল হওয়া শুরু করলো। কেন উদ্বৃত্ত ফসল বলছি? অতিরিক্ত ফসল পাওয়া শুরু করলো। তাহলে আগে যখন ছিল, খেয়াল করে দেখো, একেবারে জীবন জীবিকার শুরুর দিকে ছিল সংগ্রহ এবং শিকার। আজকে সংগ্রহ এবং শিকার করতে যা পেত তা তাদের প্রয়োজনটা মিটত, তারা তা খেয়ে ফেলতো। এরপর দিয়ে যদি না পেত তাহলে তারা উপবাস থাকতো, এই কথাটি আমরা জানি। কিন্তু যখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা শুরু হলো, ফসল ফলার জন্য একটা সার্টিন পিরিয়ড বা সময় লাগে। এই সময়টা যে ফসলটা চলে আসলো, তারপরে আবার আরেকটি ফসল উৎপাদনের জন্য এই গ্যাপটুকুতে তারা কি করছে? তারা তখন আরও ফসল উৎপাদনের জন্য তারা তখন কি করছে? অপেক্ষা করছে। তাহলে আরও ফসল উৎপাদনের সময় তখন কি তারা না খেয়ে থাকতো? না, আগে উৎপাদিত ফসলটা তারা তখন ব্যবহার করতো। আমরা বলতে চাচ্ছি উদ্বৃত্ত ফসল উৎপাদন হয়। তাহলে আরেকটি ফসল হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু তারা পেত, এই সময়টাকে বলে মানুষ অবসর জীবন সম্পর্কে ধারণা পাওয়া শুরু করলো, যে এখন আর আমার কোনো কাজ নেই, এই ধারণাটুকু পায়। যখন তাদের অবসর জীবন শুরু হয়ে গেল, তখনই তারা জীবন জীবিকার উপায়গুলোকে সহজ করার কথা চিন্তা করলো, এবং সংস্কৃতির কথা এবং বিনোদনের কথা। এই অংশটুকু থেকে তোমাদেরকে একটু বলছি আমি, সেটা হচ্ছে জীবন জীবিকা সহজ করার উপায় বলতে আমরা কি বুঝাচ্ছি? অর্থাৎ লাঙ্গলটা এটা আরও কীভাবে ধারালো করা যায়, এই বিষয়টি তারা চিন্তা করতে পারছে। এখানে মানুষ চাষবাসের জন্য নিজের শক্তিকে ব্যবহার করছে, সেখানে যদি জন্তুকে ব্যবহার করা যায়, এই বিষয়টি তারা ধারণা করছে। কীভাবে ফসল কাটার যন্ত্রগুলোকে আরও ধারালো করা যায়, সেই বিষয়টি তারা চিন্তা করতে পারছে। অর্থাৎ জীবিকা অর্জনের উপায়গুলো সম্পর্কে তারা সহজ করার সুবিধা পেল। এবং এখন কোনো কাজ নাই, তারা দেয়ালের গুহার মধ্যে ছবি আঁকতে পারলো, এটাকে আমরা বলছি সংস্কৃতির কথা বলতে পারছে। তারা বিনোদনের কথা বলতে পারছে। তারা অবসর সময়ে তখন বিভিন্ন খেলাধুলার আবির্ভাবও কিন্তু তখনকার সময় শুরু হয়ে যায়। এই যে মানুষ উদ্বৃত্ত ফসল পাওয়ার কারণে অবসর জীবনের কারণে জীবন জীবিকা এবং সংস্কৃতি এবং বিনোদনের চিন্তাটা তাদের মধ্যে আসলো, আর ধীরে ধীরেই গড়ে ওঠে সভ্যতা। অর্থাৎ আমরা যে আজকের যে সভ্য জীবনযাপন করছি, এই আজকে যে অবস্থায় সভ্যতাটাকে তোমরা দেখছো, উপভোগ করছো, আমরা যে উপভোগ করছি, এটি মূলত এই কৃষির অবদান। অর্থাৎ কৃষিতে উদ্বৃত্ত ফসল যদি না ফলতো, তাহলে মানুষের পক্ষে যে এইরকম চিন্তা করা আসলে কখনোই সম্ভব হতো না, যে মানুষের জীবন জীবিকার জন্য এই যে অতিরিক্ত সময়টি দিয়ে তারা তাদের স্থায়ী কোনো একটি বাসস্থান করা, ঘরগুলোকে নির্মাণ করার এই বিষয়টি যেমন আসলো, তদ্রূপভাবে তারা তাদের হাতিয়ারগুলোকে আরও শানিত করতে পারলো, উৎপাদনের উপকরণগুলোকে তারা আরও বেশি মজবুত করতে পারলো। এভাবেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাই মূলত সভ্যতার ফাউন্ডেশন হয় তখনকার সময়ে। এ পর্যায়ে আমরা আলোচনা করব শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে খেয়াল করে দেখো, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় সভ্যতা শুরু হয়ে যায়, মানুষ অবসর জীবনযাপন করছে, খেয়াল করে, আর অবসরে বসে বসে তারা বিভিন্ন চিন্তা ভাবনা শুরু করেছে। আর এই চিন্তার বিকাশটাই কিন্তু মূলত আমাদেরকে আরেকটি স্তরে নিয়ে যাবে, আর সেই স্তরটি শিল্প সমাজ ব্যবস্থা। এই শিল্প সমাজ ব্যবস্থা উত্তরণটা কিভাবে ঘটেছে, প্রথমে আমরা তোমাদেরকে কতগুলো তথ্য দিচ্ছি, তারপরে আমরা ছবির সাহায্যে এগুলো বোঝানোর চেষ্টা করব। জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটতে থাকে। তোমরা খেয়াল করে দেখো, মানুষ অবসর এবং তখন জ্ঞান বিজ্ঞান এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল। এবং ইউরোপের রেনেসা বা নবজাগরণ, রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, নতুনভাবে জেগে ওঠে। অর্থাৎ মানুষ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পর দীর্ঘ সময় এই কৃষি থেকে তারা আর বের হয়ে আসছিল না। কিন্তু ইউরোপে হঠাৎ করে আমরা দেখি যে মানুষ বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের মাধ্যমে তারা কি করলো, যে সভ্যতাতে একটি ব্যাপক পরিবর্তন আনতে পারলো। আর এই পরিবর্তনটিকে আমরা বলছি নবজাগরণ। নতুনভাবে মানুষ নতুন নতুন যন্ত্রপাতি এগুলো বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়ে গেল, এবং দ্রুত সমাজ ব্যবস্থার মধ্যে একটি ব্যাপক পরিবর্তন আসলো। এবং এর সাথে জড়িত আছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার 1492 সালে। এই সময়টিকে তোমরা জানো, কলম্বাস আমেরিকা আবিষ্কারের জন্য তাকে বলা হয় থাকে। তিনি পর্তুগিজ থেকে মূলত জাহাজ নিয়ে রওনা দেন। এখানেও একটি কথা, আমেরিকা কিন্তু মূল ভূখণ্ড তিনি আবিষ্কার করেননি। তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলো আছে, এর কোনো একটি দ্বীপে তিনি প্রথমে পৌঁছেন। তার পরবর্তীতে তোমার আমেরিকার মূল ভূখণ্ড আবিষ্কৃত হয়। আমেরিগো ভেসপুচি নামের এক ব্যক্তির নাম অনুসারে পরবর্তীতে নামকরণ করা হয় আমেরিকা। আর কলম্বাস কিন্তু ওয়েস্ট ইন্ডিজে নামকরণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ছবিগুলো দিয়ে এগুলো বোঝার চেষ্টা করি যে ওই সময়ের মানুষের সমাজ ব্যবস্থাটি কী ছিল। আমরা কলম্বাসের ওই জাহাজের ছবি দেখানোর চেষ্টা করছি, কলম্বাসের ছবি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানো এই ছবিগুলো কিন্তু তখনকার সময়ের মানে মানুষের আঁকা ছবিগুলো থেকে ধারণা করে এই ছবিগুলো আঁকা। কলম্বাসের আমেরিকা আবিষ্কার এটি সভ্যতার বা তখনকার সময়ের সমাজ বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এবং সমসাময়িককালে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তোমরা এই ছবিটি দেখে বোঝার চেষ্টা করো। আপেল গাছের নিচে একজন বসে আছেন, তারপর কি হবে, গাছ থেকে আপেল পড়ে যাবে, তারপরে আপেলটা কেন নিচের দিকে পড়লো এটা নিয়ে গবেষণা শুরু হবে। আপেল নিচের দিকে না পড়ে আপেল কেন আকাশের দিকে উড়ে গেল না, এটা নিয়ে গবেষণা হবে। তোমরা জানো নিশ্চয়ই এই বিজ্ঞানীর নাম কি। 1685 সালে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। এটি জ্ঞান বিজ্ঞানে ব্যাপক বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন এবং শক্তিকে কাজে লাগানোর জন্য অনেকভাবে কাজ করে এই আবিষ্কারটি।
অর্থাৎ এই শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো কীভাবে ভূমিকা রাখছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। শিল্পের ক্রমশ বিকাশ হচ্ছে তখনকার সময়, শিল্প কারখানা স্থাপিত হয় এবং উৎপাদনের ব্যাপক পরিবর্তন আসে। এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কার, অর্থাৎ তাদের জ্ঞান বিজ্ঞান উৎপাদিত পণ্য বাইরে পাঠানোর জন্য মানুষ যেমন চিন্তা শুরু করে দিল, ঠিক একইভাবে নিউটনের মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার, যন্ত্রশিল্পের, এবং তোমরা আরও দেখবে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। আমরা এই ছবিতে দেখার চেষ্টা করি বাষ্পীয় ইঞ্জিন যখন শুরু হয়ে গেল, যানবাহন তখন কিভাবে এই শক্তিটিকে ব্যবহার করে যানবাহন পরিচালনা করা যায় সেটি তখন চিন্তা হলো, এবং রেল ইঞ্জিন আবিষ্কার হয়ে গেল। ঠিক একইভাবে তোমার মনে করো যে বাষ্পচালিত রেল ইঞ্জিনের পর তখনকার সময়ে মানুষের এই একটি যন্ত্র, গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, এটি হচ্ছে সুতা কাটার জন্য মাকু যন্ত্র বলা হয়ে থাকে। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে তোমরা খেয়াল করে দেখো এই যন্ত্রটিরও ব্যাপক ভূমিকা রয়েছে। অর্থাৎ বাষ্পীয় শক্তি ইঞ্জিনের যে শক্তিটা, এই শক্তিটাকে কাজে লাগিয়ে সুতা কাটার এই মাকু মেশিন তৈরি করা হয়। তোমরা খেয়াল করে দেখো মানব সভ্যতা যত বেশি বিকশিত হচ্ছে, প্রথম যে জায়গাটিতে ফোকাস করে তোমরা দেখো যে জন্তু জানোয়ারের শিকারের পর তাদের চামড়াগুলো মানুষ পোশাকের জন্য ব্যবহার করেছে। মানুষের পোশাকের প্রয়োজনটা লজ্জাস্থান নিবারণের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল পোশাক। ঠিক একইভাবে সভ্যতার বিকাশে যখন শিল্পের বিকশিত হতে থাকে, প্রথম যে শিল্পটির দিকে মানুষের সবচেয়ে বেশি ফোকাস থাকে অথবা সবচেয়ে বেশি মনোযোগ দেয় সেটি হচ্ছে বস্ত্র শিল্পে, অর্থাৎ কাপড় চোপড় উৎপাদনের দিকে মানুষের মনোযোগটা বেশি ছিল, এবং এই শিল্পটি তখন খুব দ্রুত বিকশিত হতে থাকে। শিল্প পরবর্তী যে সমাজ ব্যবস্থা, আমরা সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু চিন্তা করব। অর্থাৎ শিল্প কারখানা আবিষ্কার হয়ে গেল, যন্ত্রপাতিতে প্রচুর যান্ত্রিক সভ্যতার বিকাশ, এবং বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে, ফসলগুলোকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করছি। এবং তোমরা খেয়াল করে দেখো প্রতিনিয়ত আমরা যে সকল দ্রব্যগুলো ব্যবহার করি সবগুলো কিন্তু জমি থেকে সরাসরি উৎপাদিত না, এর অনেকগুলো হচ্ছে প্রসেস করে আমাদের আসে। অর্থাৎ শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় সেই প্রসেস অংশটা, অর্থাৎ প্রক্রিয়াজাত করা অংশটুকু কিন্তু আমরা ভোগ করেছি। কিন্তু ধীরে ধীরে সভ্যতা যত বিকশিত হয়েছে, শিল্পের যত বিকাশ হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা দেখি যে সমাজ ব্যবস্থায় আরেকটি নতুন জিনিস এসে সম্পৃক্ত হয়েছে, আর আমরা এটিকে চিহ্নিত করছি শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থা হিসেবে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষের চিন্তা চেতনাগত কি পরিবর্তন হয়েছে তোমরা লক্ষ্য করে দেখো। শিল্পের পরিবর্তে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় তুমি কি জানো, তোমরা আমার চাইতে অনেক বেশি জানো। এমন তথ্য আছে যা আমি জানি না কিন্তু তোমরা জানো। কিভাবে সম্ভব হয়েছে? তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস এখন অনেক, তোমরা ইচ্ছে করলেই মোবাইলের মধ্য থেকে অনেক কিছু জানতে পারো। তথ্য সংগ্রহ করা, কার মস্তিষ্কে কত বেশি তথ্য আছে সে তত বেশি বর্তমান সময়ের জন্য যোগ্য নাগরিক হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ, তুমি কোন যন্ত্রটা কীভাবে পরিচালনা করবে এই টেকনিকটা তুমি জানো কিনা, এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যন্ত্রটি আছে কিন্তু যন্ত্রটির পরিচালনার কৌশলটা সব মানুষ জানে না। অর্থাৎ যে এই যন্ত্রটি পরিচালনা করার কৌশলটি শিখে যাচ্ছে, আমরা সেই বিষয়টিকে বলছি যে শিল্প বিকশিত হয়েছে, শিল্প আছে, যন্ত্রপাতি আছে, কিন্তু এর প্রক্রিয়াজাত করার জন্য তথ্যটাকে কিভাবে ট্রান্সফার করা হবে, এখান থেকে সেখানে কিভাবে যাবে, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো এক সময় ব্যাংকে মানুষ কি করতো, নিজে লাইনে দাঁড়িয়ে থেকে টাকা উঠাতো এবং অনেক প্রক্রিয়া ব্যাপার ছিল। একটি বই ছিল, একমাত্র বইয়ের মধ্যে তোমার সেগুলো তারা চিন্তা করতে। এখন অনলাইনে ব্যাংকিং চলে এসছে, এক জায়গা থেকে দ্রুত এক জায়গায় চলে যাচ্ছে টাকা, তোমার ছবি টবি এগুলো সব কিছু রাখার দরকার নাই, কম্পিউটারের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে। অর্থাৎ আমরা বলছি যে তথ্যটাকে প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। পরের পয়েন্ট হচ্ছে সম্পত্তির মালিক হিসেবে পরিচিত না হয়ে মানুষ হচ্ছে পেশাজীবী। এখন কেউ বলছে না যে আমার বিশাল জমিদারি আছে, এই পরিচয় মানুষ এখন আর দিতে চায় না। মানুষ বলতে চায় যে আমি একজন পেশাজীবী, অর্থাৎ আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রযুক্তিবিদ ইত্যাদি ইত্যাদি। মানুষ নিজেকে ওই পেশাজীবী হিসেবে এখন পরিচয় দিতে চায়। আমরা কিন্তু পড়ছি শিল্প পরবর্তী সমাজ ব্যবস্থা, যেটা অনেকটা তোমাদের এখনকার সময়ের সাথে মিলে যায়। তাহলে সম্পত্তির মালিক হিসেবে পরিচিত হওয়ার চাইতে মানুষ এখন নিজেকে পরিচয় দিচ্ছে বিভিন্ন পেশাজীবী হিসেবে, এবং পৃথিবী পরিচালিত হচ্ছে বিশ্বগ্রামে, আর এটাকে আমরা বলছি বিশ্বায়ন। অর্থাৎ তোমরা হাতের কাছেই এখন সব কিছু পেয়ে যাচ্ছ, আর এই যে হাতের কাছে সব কিছু পেয়ে যাও, হাতের মুঠোই তোমাদের কাছে সব কিছু পেয়ে যায়। অর্থাৎ বিশ্বের এখানে বসে থেকে তোমরা পৃথিবীর সব কিছু এই মুহূর্তে জানতে পারছো। এটিকে আমরা বলতে চাচ্ছি যে বিশ্বগ্রাম, পৃথিবীটা একটা গ্রামে পরিণত হয়েছে, তুমি সেই গ্রামের বাসিন্দা, এবং এটিকে আমরা বলছি বিশ্বায়ন। এটি নিয়ে ছবি দিয়ে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। তাহলে শিল্প পরবর্তী সমাজের যে ছবিগুলো দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এখানে খেয়াল করে দেখো এই শিল্প পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষ যে সকল শক্তিগুলোর জন্য পশুকে ব্যবহার করতো, সেই জায়গাটায়
যন্ত্রে ট্রান্সফার হয়ে গেল। অর্থাৎ এখানে আর এই জন্তু জানোয়ারকে ব্যবহার না করে এখানে যন্ত্রের এই ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ যন্ত্র দিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে উৎপাদন করা যায় কিনা এটি চেষ্টা করা হলো। তার পরবর্তী সময়ে আমরা দেখি শিল্প বিপ্লব পরবর্তী সমাজের মূল ভিত্তি হয়ে গেল কি জ্ঞান এবং তথ্য। কে কত জানে এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ তুমি কত জানো, সময়ের আবর্তে যত বেশি তথ্য তোমার মধ্যে থাকবে এবং এই তথ্য কীভাবে ব্যবহার করবা এটি তুমি জানবে, তুমি সময়ের জন্য সবচেয়ে যথাযথ যোগ্য নাগরিক হয়ে যাবে। তোমরা দক্ষ শ্রমশক্তিতে পরিণত হবে যখন তুমি দেখবে যে তোমার মধ্যে জ্ঞান এবং তথ্য এবং এই তথ্যটাকে কীভাবে প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে নিজের মধ্যে এই চিন্তাটি তোমরা করে নিতে পারো যে তুমি তথ্য প্রচুর জানবে, জ্ঞান অর্জন করবে এবং এটির কীভাবে প্রয়োগ করবে সেই বিষয়টি জানবে। কারণ এই সময়টি আসলে শিল্প বিপ্লব পরবর্তী যে যুগ, বর্তমান সময় যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ এই সময় দেখো তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য নানান ধরনের উপকরণ তোমাদের হাতে চলে এসেছে। এখানে স্বয়ংক্রিয় যন্ত্র চলে এসেছে, এখানে বসে থেকে তোমরা অনেক কিছু করতে পারো। আজকের যে ক্লাসটি তোমরা দেখো যে রাজধানী শহর থেকে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসেও তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছ। এগুলো কি স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারের কারণে। এখানে মোবাইলের ব্যবহার করা হয় এবং তোমরা অনেকে কিন্তু মোবাইলে এই ক্লাসগুলো দেখছো। কম্পিউটারের ব্যবহার আছে, যোগাযোগের নানা মাধ্যম হচ্ছে যা পৃথিবীর মানুষকে অনেক কাছে নিয়ে এসেছে। অর্থাৎ এখানে বসে, বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য, খবর, সংবাদ, ঘটনা তোমরা দ্রুততম সময়ের মধ্যে দেখে ফেলতে পারছো। আর তাই পৃথিবী পরিণত হয়েছে কি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা কি পড়লাম? আজকে সমাজ বিকাশের যে ধারণাগুলো আমরা গ্রহণ করলাম সেটি ছিল পশুপালন সমাজ ব্যবস্থার কথা ছিল। শুরুতে ছিল তোমাদের প্রথম পাঠ থেকে যদি আমরা বলি তাহলে তোমরা দেখো সংগ্রহ এবং শিকার ভিত্তিক সমাজ ছিল, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ। তারপরে হচ্ছে তোমার কৃষি সমাজ ব্যবস্থা, তারপরে তোমার শিল্প বিপ্লবের পর শিল্প সমাজ ব্যবস্থা, তারপরে শিল্প পরবর্তী যে সমাজ ব্যবস্থার কথা বললাম সেটি বললাম। আমরা বলতে চাচ্ছি এ পর্যায়ে দেখো যে বিভিন্ন বাংলাদেশের কৃষির প্রেক্ষাপটে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব যে চালু আছে বা চালু হয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। এখানে প্রথম ছবিটি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, এখানে নববর্ষে ধান কাটার ফসল উৎপাদনের যে ছবিটি সেটি দেখানো হয়েছে, অর্থাৎ নবান্নের উৎসবের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটি। তার পরবর্তী দেখো গ্রাম বাংলায় বিভিন্ন যে মেলা হয়, মেলার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো হাতে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে তারা বিনোদনের ব্যবস্থা করে। এই বিষয়গুলো গ্রাম বাংলার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সমাজ ক্রমশ বিকশিত হওয়ার সময় এই প্রত্যেকটি বিষয় কিন্তু তার সাথে সম্পৃক্ত ছিল। অর্থাৎ আমরা বলছি গ্রাম বাংলার সংস্কৃতি এবং উৎসবগুলো আমাদের এই সমাজ বিকাশের ধারাবাহিকতারই একটি অংশ। কি দেখছি এখানে তথ্য প্রযুক্তির বিভিন্ন সিম্বলগুলো আমরা তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এই সিম্বলগুলো দেখানোর উদ্দেশ্যটা কি? তোমরা জিমেইলের কথা দেখেছো, ডিজিটাল বাংলাদেশ মেলার কথা বলেছে, এখানে ফেসবুকের কথা বলেছি, এখানে আইসিটি, তোমাদের কিন্তু একটি টেক্সট বইও আছে, তাই না? আইসিটি বই, ঠিক আছে। তারপরে তোমরা দেখো যে এখানে টুইটারের কথা আছে, পরিচিত তোমাদের কাছে ইয়াহু মেইল, A2Y, এটির কথাও আছে। এই সবগুলো মিলে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে কি বলবো? ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না, ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে ক্রমশ সমাজ বিকাশ, আমরা বলতে চাচ্ছি যে সভ্যতার শুরু থেকে যদি আজকে পর্যন্ত আসি তাহলে বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ মূল্যায়নে যাব তার আগে আজকের পাঠগুলো একটু মনে করার চেষ্টা করি। আজকের পাঠে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, পশুপালন সমাজ ব্যবস্থার পর থেকে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পর শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা, শিল্প সমাজের পর শিল্প পরবর্তী, অর্থাৎ যেখানে যন্ত্রের পরিবর্তে তথ্যকে প্রক্রিয়াজাত করার ব্যাপারটি ছিল, যেখানে মানুষ আর নিজে কত বেশি সম্পদের মালিক সেই পরিচয় দিচ্ছে না, মানুষ পরিচয় দিচ্ছে কে কত তথ্যগত দিক থেকে তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে, সেটির পেশাজীবী হিসেবে নিজেকে পরিণত করছে মানুষ। তারপরে আমরা পড়েছি যে বাংলাদেশের ক্রমশ সমাজ বিকাশের ধারাবাহিকতায় কোন পর্যায়ে আছে। পাঠ মূল্যায়নে যাচ্ছি। পাঠ মূল্যায়নে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিচ্ছি চট করে খাতায় লিখে নাও এবং উত্তরগুলো পাশে লিখে রাখো। না পারলে পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা এগুলো সমাধান করো। কখন থেকে কৃষিভিত্তিক সমাজের প্রচলন হয়? একটি প্রশ্ন তোমাদের জন্য। সভ্যতা কার অবদান? 1492 সালে কে আমেরিকায় পৌঁছান? শিল্প বিপ্লবের পথিকৃৎ কোন দেশ? পাঠ্য বই আছে, এটি আমার আলোচনায় ছিল না, পাঠ্য বই ছিল, পাঠ্য বই পড়ে এটা তোমরা বের করবে। শিল্পভিত্তিক সমাজে মানুষ ও পশুর স্থান কে দখল করে নেয়? এটিও আলোচনার মধ্যে ছিল। এবং বিশ্বায়ন কি?
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা এই পাঠ মূল্যায়নের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর লিখে ফেলবে। বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদের আবার মনে করিয়ে দিতে চাই, সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকতায় তোমরা হয়তো উচ্চতর দক্ষতার অথবা প্রয়োগমূলক প্রশ্ন আমাদের বিভিন্ন বিষয়ের শিক্ষকদের বাড়ির কাজগুলো পেয়ে থাকবে। এগুলো যথাযথভাবে সম্পাদন করবে এবং যখন তোমাদের শিক্ষকদের সাথে দেখা হবে তখন এগুলো প্লেস করবে। আজকে বাড়ির কাজটি কী দিচ্ছি তোমরা দেখো। বাড়ির কাজ হচ্ছে, সভ্যতাকে বলা হয় কৃষির অবদান, উক্তিটি বিশ্লেষণ করো। আজকের পাঠটি মোটামুটি এই পর্যন্তই। যারা এই ক্লাসটি উপভোগ করেছো, মনোযোগ দিয়ে করেছো, তোমাদেরকে ধন্যবাদ। যারা দেখেনি তারা কিশোর বাতায়নে গিয়ে এই ক্লাসটি দেখতে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা লিখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এগুলোর পাশাপাশি তোমরা কুইজের সুযোগ পাচ্ছ, অর্থাৎ প্রশ্ন থাকবে, তোমরা সেগুলোর উত্তর দিবে। তোমরা তোমাদের মেধাকে আরও বেশি শানিত করতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করছি।